স্বর্ণ নিজেই যেন হয়ে উঠছে সোনার হরিণ। দ্রুত মূল্য বৃদ্ধির দৌড়ে এরই মধ্যে চলে গেছে অনেকের নাগালের বাইরে। বছর ব্যবধানে বিক্রি অর্ধেকে নেমেছে বলে দাবি বিক্রেতাদের। তবে ব্যক্তি পর্যায়ে বিনিয়োগের মাধ্যম হিসেবে বাড়ছে গুরুত্ব। ব্যাংক সহ আর্থিক খাতের দুর্বলতা যখন ভাবাচ্ছে সঞ্চয়কারীদের, তখন স্বর্ণে বিনিয়োগকে নিরাপদ হিসেবে দেখছে বাজস। অন্যদিকে অর্থ বিনিয়োগের আগে বিশ্ববাজারের পূর্বাভাস আমলে নেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত আছেন আন্তর্জাতিক বাণিজ্য অর্থনৈতিক বিষয়ক পরামর্শক সংস্থা ট্রেস কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফুয়াদ এম খালিদ হোসেন। জনাব খালিদ হোসেন, এ সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। আমরা প্রতিবেদনটি দেখলাম, এই পর্যন্ত কিন্তু দেশে 52 বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বেড়েছে। এখন কিন্তু আছে প্রায় 1,86,000 ছুঁই। এই স্বর্ণের দাম কেন বাড়ছে আপনার কি মনে হয়? আসলে যে বিষয়টা হলো আন্তর্জাতিক, শুধু বাংলাদেশে না, আমাদের গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি, গত 2024 সাল থেকে যদি 20 মাসে আমরা ডেটা দেখি, প্রায় 60% পর্যন্ত এর স্বর্ণের দামটা বেড়ে গেছে। তো রিসেন্টলি এইটা বেড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে, আপনি জানেন যে ইউএসএ ব্যুরো অফ লেবার তাদের একটা পরিসংখ্যান অনুযায়ী যে আনএমপ্লয়েড রেটটা যুক্তরাষ্ট্রে এটা প্রায় 4.3%, যেটা লাস্ট 4 বছরের ভিতরে হাইয়েস্ট। তো যার কারণে এই তাদের পক্ষ থেকে একটা ইস্যু ছিল যে একটা ফেডারেল রিজার্ভের ফেডারেল রিজার্ভের যে তারা সুদের হারটা কমে দিতে পারে। সুদের হারটা কমে দিলে ডিভিডেন্ড ইল্ডটা কমে যাবে বন্ড এবং অন্যান্য ক্ষেত্রে, যার কারণে মূলত হচ্ছে আপনার ইনভেস্টররা এখানে স্বর্ণের পিছনে তারা বিনিয়োগ করার জন্য আগ্রহটা বাড়ছে এবং এই কারণে হচ্ছে স্বর্ণের প্রাইসটা বেড়ে যাচ্ছে। জি, যদি বিশ্ববাজারে দেখি তাহলে কিন্তু একটা পূর্বাভাসে বলা হচ্ছে প্রায় $4,000 কিন্তু মার্কিন ডলারও কিন্তু পৌঁছে যেতে পারে। এখন আসে 3,600 সামথিং আছে। তো দেখা যাচ্ছে যে বলছে যে স্বর্ণে বিনিয়োগ করার আগে, আপনি যেটা বলছেন যে বিনিয়োগ করার আগে বিশ্ববাজারের যে অর্থনীতি বিশ্লেষক আছেন, বিশ্ববাজারের সাথে একটু পরামর্শ কিংবা ওই খোঁজ খবর রেখে তারপর বিনিয়োগের কথা বলা হচ্ছে। তো এ ব্যাপারে আপনার কি বলা আছে? কতটুকু সতর্ক হতে হবে এ খাতে যারা বিনিয়োগ করতে চায় তাদের? আসলে ওভারঅল আমি বাংলাদেশের প্রেক্ষাপটে স্বর্ণে বিনিয়োগ করাটাকে আসলে এনকারেজ করছি না। কারণ আপনি যদি দেখেন, হয়তো শর্ট টার্মে একটা ফ্যামিলির জন্য যিনি চিন্তা করে যে আমি স্বর্ণ পরিধান করবো, আবার কয়েক বছর পরে বিক্রি করবো, ঠিক আছে, কিন্তু ওভারঅল সবাই যদি স্বর্ণে বিনিয়োগ করা শুরু করে, তাহলে আপনি যদি ম্যাক্রো ইকোনমিক সিনারিটা দেখেন, তাহলে হচ্ছে মানুষজন একটা বিষয় হলো স্বর্ণ তো আমরা প্রডিউস করি না, এটাকে বাইরে থেকে কিনে আনতে হবে। তাহলে আমাদের ইম্পোর্ট কারেন্সিতে বড় ধরনের একটা ইম্প্যাক্ট করবে। আমাদের হচ্ছে স্বর্ণ কিনে আনতে হবে। 2 নম্বর হচ্ছে স্বর্ণতে বিনিয়োগটা, এটা কিন্তু একটা কাইন্ড অফ এটা বড় ধরনের প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট না। আপনি বিনিয়োগ করলেন, যে টাকাটা আপনি যে রেখে দিলেন, তার সেক্টরে তার চেয়ে যদি অন্য জায়গায় বিনিয়োগ করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইয়েটা বাড়ে। আপনি যদি এই বিনিয়োগটা যদি অন্য কোনো প্রোডাক্টিভ ক্ষেত্রে যায়, আমাদের যেখানে জব ক্রিয়েশন হয় বা অল্টারনেটিভ ইনকাম হয়, সেই ক্ষেত্রটা বাড়বে। আর আরেকটা বড় সমস্যা হচ্ছে, আপনি স্বর্ণে যদি বেশি বিনিয়োগ করা হয়, তাহলে মানুষ যদি ব্যাংক থেকে টাকা নিয়ে এসে স্বর্ণ কিনা শুরু করে, তাহলে কিন্তু ওভারঅল হচ্ছে আপনার ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস বা এই ধরনের ওভারঅল যে একটা ইতিমধ্যে সেই ধরনের সমস্যা কিন্তু ব্যাংক আছেই, রাইট। তো এক্ষেত্রে যেমন বলতে চাই যে আসলে আরেকটু যদি বিস্তারিত বলেন যে কতটা ইম্প্যাক্ট পড়তে পারে যদি স্বর্ণের দিকে সবাই ঝুঁকে যায়। কারণ বাঙালিদের ক্ষেত্রে দেখা যায় যে কোনো ব্যবসায় লাভবান হচ্ছে যদি আশেপাশের কাউকে দেখে, যাচাই বাছাই না করে তারা সেখানে ইনভেস্ট করতে থাকে কিছুটা লাভের আশায়। তো এক্ষেত্রে আসলে অর্থনীতির কি রদবদল ঘটতে পারে বা কতটা উন্নতি বা অবনতি হতে পারে আপনি জানাবেন? এইটা আসলে এইটা এখনও একটা ট্রেন্ডটা অত বেশি না, কিছু মানুষ হয়তো করছে, কিন্তু ওভারঅল সবাই যদি দিকে ঝুঁকে যায়, তাহলে মানুষজন ব্যাংক থেকে টাকা নেওয়া শুরু করবে, লিকুইডিটি ক্রাইসটা আরও বাড়বে। এমনিতে আমাদের লিকুইডিটি ক্রাইস হচ্ছে। এর পাশাপাশি আমাদের শেয়ার মার্কেটটা খুবই ভোলাটাইল। মানুষ যদি অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে শেয়ার মার্কেট থেকে টাকা নিয়ে এসে এখানে ইনভেস্ট করা শুরু করে, তাহলে এইটা আসলে কোনোভাবে আমাদের ইকোনমির জন্য এটা ভালো কিছু হবে না। এটা এইটা আসলে সরকারের মানে বিভিন্ন ধরনের পলিসি গ্রহণ করা হচ্ছে, যাতে হচ্ছে মানুষজন আরও অল্টারনেটিভ সোর্স থেকে ইনভেস্ট করে। যেমন শেয়ার বাজার হইতে পারছে একটা বড় ধরনের লং টার্ম ইনভেস্টমেন্ট, যদি আমরা এটাকে সুন্দর করে সাজাতে পারতাম, এখান থেকে যদি আমাদের রেভিনিউ এখান থেকে ইলটা যদি ঠিকমতো আসতো। তো এইটা আসলে আমি কোনোভাবে পজিটিভলি দেখছি না যে এই গোল্ডে হচ্ছে ওভারঅল মানুষের টেন্ডেন্সি ইনভেস্টমেন্টটা। জি, আপনি যেহেতু শেয়ার বাজারের কথা তুললেন, তো হিসেবে বলতে চাই শেয়ার বাজারে কিন্তু কিছুটা চাঙ্গা ভাব কিন্তু আছে কয়েক মাস যাবত, যদিও 1 সপ্তাহ ধরে একটু শেয়ার বাজার কমতির দিকে আছে। তো এক্ষেত্রে আসলে মানে এই স্বর্ণের আসলে এই যে ইনভেস্টমেন্ট যদি মানুষ করে ফেলে শেয়ার বাজার থেকে টাকা তুলে, তাহলে এই চাঙ্গা ভাবটা কতটুকু ইফেক্ট পড়তে পারে? আর এই মুহূর্তে কি করা দরকার? শেয়ার বাজারে কিন্তু সংস্কার অলরেডি চলছে, বিভিন্ন ধরনের উদ্যোগ তারা নিচ্ছে। তো আসলে এই ক্ষেত্রে কী ধরনের উদ্যোগ তারা নিতে পারে এই বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য? আচ্ছা, এই ক্ষেত্রে বিষয়টা হলো আমাদের শেয়ার মার্কেটটা আসলে যে সমস্যাটা হচ্ছে, আমাদের বড় বড় কোম্পানিগুলো বেশিরভাগই শেয়ার মার্কেটের বাইরে। আপনি দেখেন আমাদের মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো, ব্যাংকের কিন্তু সবচেয়ে দেখেন সবচেয়ে বেশি লাভ করেছে গত বছর এসসিবি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, কিন্তু তারা কিন্তু আমাদের শেয়ার মার্কেটে এখানে লিস্টেড না। এছাড়া মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ইউনিলিভার, নেসলে সহ, এছাড়া বড় বড় সরকারি কর্পোরেশনগুলো। তো সেক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আমাদের শেয়ার মার্কেটের ডেপথটা খুব বেশি না।
জি। যেখানে যদি ভালো ভালো কোম্পানিগুলোকে এখানে নিয়ে আসা যায়। ওভারঅল আমি যদি বলি বাংলাদেশ সরকার এখানে আমাদের এখানে প্রায় 400 মতো কোম্পানি রয়েছে। এর তো একটা বড় অংশ জেড ক্যাটাগরি এবং হচ্ছে বি ক্যাটাগরি যারা নিয়মিত ডিভিডেন্ড দেয় না। সরকার যদি একটা সেপারেট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ করে বা নিফটি 50-র মতো বা এখান থেকে বড় কোম্পানিগুলো করে ভালো কোম্পানিগুলো আলাদা করে, তখন কিন্তু মানুষের ভিতরে একটা কনফিডেন্স বাড়বে যে আমি আস্থা তৈরি হবে। আস্থা বাড়বে যে এখানে হচ্ছে আমি রেগুলার ইনকামটা পাবো, জি জি। যেখান থেকে আমি হচ্ছে আর্নিংটা নিশ্চিত হবে এবং এখানে ভালো ভালো কোম্পানিগুলো আছে। তো এখানে লং টার্ম বা সরকার যে এই ধরনের সংস্কারগুলো করছে, আই থিঙ্ক ইটস এ গুড ইনিশিয়েটিভ এবং আস্তে আস্তে এই ক্ষেত্রে আস্থাটা বাড়ছে শেয়ার মার্কেটের প্রতি। জি। এই যে সঞ্চয়কারীদের ক্ষেত্রে যদি বলি যে তাহলে যে মূল্যস্ফীতি আমলে নিয়ে স্বর্ণের যে বিনিয়োগকারীদের তারা বলছেন যে এটাকে তারা উৎসাহিত করছেন, তো এই ব্যাপারে আপনার উৎসাহিত কেন করা যাবে না, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি এটা এগ্রি করছেন না, তো দেখা যায় যে এটা আসলে কিভাবে ডিফেন্ড করা যায়? এখন সমস্যাটা হচ্ছে মানুষ হলে আপনি যদি দেখেন আমাদের ইনফ্লেশনটা হচ্ছে অ্যারাউন্ড 10% লাস্ট, যদিও এখন লাস্ট মাসে ছিল 8.5%-এর মতো কাছাকাছি। তাহলে মানুষের যে রিয়েল ইনকাম কিন্তু কমে যাচ্ছে। তাহলে মানুষ এখন ইনভেস্টমেন্ট কোথায় করবে? স্বর্ণে যে সমস্যাটা যেটা আমি বললাম সেটা হলো কিছু মানুষ হয়তো করতে পারে, হয়তো 1%, 2%, বাট ওভারঅল ইন জেনারেল যদি এখানে লাখ লাখ মানুষ ইনভেস্ট করা শুরু করে, তা আপনি প্রথম কোশ্চেন হলো এত স্বর্ণ কই থেকে আসবে? সেটাই কথা। তা আলটিমেটলি দামটা আরও বেড়ে যাবে এবং আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। আমাদের ইম্পোর্ট এমনিতে কারেন্সিটা আমাদের একটু মোটামুটি স্টেবল আছে। এক্সপোর্ট ইম্পোর্ট বা আপনি যদি রেমিটেন্স ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টটা ধরেন, তাহলে সেক্ষেত্রে একটা বড় ধরনের ইস্যু হয়ে যাবে। এবং মানুষজন যদি হচ্ছে এর পাশাপাশি যদি বড় ধরনের ইন্ডাস্ট্রিয়াল স্কেলে তারাও যদি এখানে ইনভেস্টমেন্ট শুরু করে, তাহলে লিকুইডিটি ক্রাইসিস হবে, ইনভেস্টমেন্টটা বেরিয়ার হবে। তো সুতরাং এটা একটা ওভারঅল একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে আমি যদি মানুষজন স্বর্ণের ইনভেস্টমেন্টের দিকে বেশি ঝোঁকে। জি, আরেকটা প্রশ্ন আছে যে এই যে ভূরাজনৈতিক অস্থিরতা চলছে, বিভিন্ন যুদ্ধ চলছে, আবার দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের যে পাল্টা শুল্ক নীতি সেটাও চলছে, আবার মধ্যপ্রাচ্যে কিন্তু যুদ্ধেরও একটা বিষয় দেখছে। তো সব কিছু মিলিয়ে কি স্বর্ণের দাম বাড়ছে, নাকি এর পেছনে কোন কোন বিষয়কে আপনি দায়ী করবেন যে কেন স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে? আপনি ঠিকই বলছেন। আসলে এই যুদ্ধ সহ যখনই পৃথিবীতে একটা ভোলাটাইল পরিস্থিতি হয়, তখন মানুষ মনে করে সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট হচ্ছে গোল্ড। তো আমরা দেখেছি 3-4টা যুদ্ধ হয়েছে গত কয়েক বছরে, যার কারণে মূলত হচ্ছে দামটা বেড়েছে। ওভারঅল ইউএসের ইউএস ডলারের যে মূল্যমানটা এটা অন্য মুদ্রার তুলনায় একটু দুর্বল হয়ে যাচ্ছে। তো সবগুলো বিষয় মিলিয়ে হচ্ছে আপনার স্বর্ণের দামটা আসলে বেড়ে যাচ্ছে। জি, এই যে লাস্টে যদি বাংলাদেশের জনতার কথা বলি, তাহলে স্বর্ণ কিন্তু দেখা যায় অনেক শৌখিন বিষয়, মূল্যবান ধাতু। তো সেই শৌখিন মূল্যবান ধাতুটির দাম দেখা যাচ্ছে অনেক বাইরে চলে যাচ্ছে, নাগালের বাইরে, মানুষ কিনতে পারছে না। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন, আর কিভাবে স্বর্ণের দামটা কমতে পারে আপনার কি মনে হয়? কিছুটা আভাস কি আছে? এটা আসলে এখন এই মুহূর্তে কোনো আভাস দেখছি না যে এটা কমতে, কারণ ক্রমাগত বাড়ছে। আমি যেটা বললাম শুরুতেই, গত 20 মাসে এটা 61% বেড়ে গেছে। জি। তো এখন যারা সাধারণ মানুষ স্বল্প স্বর্ণ দিয়ে তারা বিয়ে করতে বা প্ল্যান করে, এটা আসলে তাদের জন্য একটা বড় ধরনের প্রবলেম হচ্ছে। বাট এখানে বাংলাদেশের কন্ট্রোলটা খুব কম, কারণ এটা গ্লোবাল মার্কেটে বাড়তেছে। বাংলাদেশ স্বর্ণ প্রডিউসও করে না বাংলাদেশে, তো সেক্ষেত্রে বাংলাদেশে এখানে খুব একটা কিছু করে নেই। বা ওভারঅল যদি বিশ্ববাজারে দামটা বাড়ে কমে, এখানেও বাংলাদেশে কমবে। বাংলাদেশ আসলে তার রেসপন্স করছে ওয়ার্ল্ড মার্কেটে কী হচ্ছে সেটা বিষয় এখানে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বর্ণের দাম সমন্বয় করা হোক, যেভাবে হোক বাংলাদেশের অর্থনীতি যাতে উন্নত হয় এবং কর্মসংস্থান বাড়ে, যেটা আপনি অনেক প্রসঙ্গেই বলেছিলেন, সেদিকে আসলে নজর রাখা দরকার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সময়ের বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আলোচনা করছিলাম স্বর্ণের বিভিন্ন বিষয়াদি নিয়ে, আর এজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব ফুয়াদ এম খালিদ হোসেন।